আসমানের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করেছে এই রূপ, প্রমাণ করলো আসমানের বাবা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে উদ্দালক বসুকে ফোন করেছে অপরাজিতা। অপরাজিতা ফোন করে বলে, উদ্দালক দা, তোমার সাথে কিছু কথা ছিল, যেই কথাগুলো না বললেই নয়। তুমি তো জানো যে আমি ময়ূরাক্ষীর সাথে এখানে এসে দেখা করেছি, ওর সাথে কথাও বলেছি। ওর শরীরের অবস্থা খুব একটা ভালো না, তাই ওকে নিয়ে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর সাথে খিলখিলও রয়েছে। তুমি অনেক তো উপকার করেছো অনেক মানুষের, আর ময়ূরাক্ষীকে সেইভাবে কোনো কিছুই করতে পারোনি। তাই আজকে আমি তোমার কাছে একটা সাহায্য চাইবো, তুমি সেই সাহায্যটা করবে। ওদেরকে আমি হোটেলেই রাখবো, তোমার বাড়িতে পাঠাবো না। তো হোটেলেই যখন রাখবো, তুমি একজন ভালো ডাক্তারের ব্যবস্থা করে দাও, যাতে আমি চিকিৎসাটা করাতে পারি ময়ূরাক্ষীর। কারণ এই অবস্থায় ময়ূরাক্ষীর পাশে যদি কেউ না থাকে, তাহলে ও আর একা একা কিছু করতে পারবে না। আমি যেই কথাটা বলতে চেয়েছি, তুমি বুঝতে পেরেছো তো উদ্দালক দা? উদ্দালক বলে, কেন বুঝতে পারবো না, সবটাই বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি আসো, মানে নিয়ে আসো, আমি দেখছি কত তাড়াতাড়ি কি ব্যবস্থা করা যায়, আমি সেটাই করছি। আর তখন কথাটা শুনে অপরাজিতা বলে, আচ্ছা উদ্দালক দা, আমি তো তোমাকে চিনেছি, ঠিকই চিনেছি, নাকি চেনার মাঝখানে কোনো গাফিলতি রয়ে গেছে? তুমি কি জানো একটা সত্যি কথা, যে এই সত্যি কথাটা তুমি এত বছরেও জানো না? এই খিলখিল ময়ূরাক্ষীর মেয়েই হলো তোমার মেয়ে। তুমি কি সেটা জানো? কথাটা শোনার পর উদ্দালক বসু চমকে যায় আর বলে, এসব তুমি কি বলছো? আমার কোথাও একটা ডাউট হচ্ছে। আর তখনই ময়ূরাক্ষীর কথা শুনে ডাউটের যেই সন্দেহটা প্রকাশ করেছে, তখনই অপরাজিতা বলে, তোমরা দুজন দুজনকে খুব ভালো মতন চিনতে, আর তোমরা একটা মেলাতেও গিয়েছিলে। মেলাতে গিয়ে আটকে পড়ায় তোমরা একটা জায়গায় রাত্রিবাস করেছিলে, সেখানেই তোমরা আংটি বদল করেছিলে। আর তারপর যেটা হয়, আমি আর অত গভীরে গেলাম না, যেই গভীরে তুমি গেছিলে। তুমি আশা করি মনে করতে পারছো, ময়ূরাক্ষী তো আমাকে এতটাই বলেছে, আর আশা করি যে ময়ূরাক্ষী কোনো ভুল বলেনি বা কোনো মিথ্যে বলেনি, সেটা কিন্তু আমি বুঝতে পারছি। কারণ ময়ূরাক্ষী এখানে কোনো স্বার্থ নেই। ময়ূরাক্ষী এখানে যদি স্বার্থ দেখাতো না, তাহলে কিন্তু অনেকক্ষণ আগেই তোমার স্বরূপটা সামনে চলে আসতো। ময়ূরাক্ষী নিজের অধিকার কখনোই বুঝে নিতে চায়নি। এরপর উদ্দালক বলে, আমার শরীরটা খারাপ লাগছে, তুমি সব কি বলছো অপরাজিতা? অপরাজিতা বলে, আমি যে কথাগুলো বলছি সেগুলো অক্ষরে অক্ষরে সত্যি উদ্দালকদা। তুমি তো এত বছরেও জানতে পারোনি, তাই আমার মনে হলো তোমাকে জানানোটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। আজকে ময়ূরাক্ষী যেই সাফারটা করেছে, সেটা কি ওর প্রাপ্য ছিল? উদ্দালক বলে, আমার তো সেই সামর্থ্যটা তখন ছিল না, তাই হয়তো দায়িত্ব নিতে ভয় পেয়েছিলাম, কিন্তু জানতাম না যে এত বড় কিছু হয়ে গেছে। অপরাজিতা বলে, এখন তো জেনেছো, তাহলে এখন কিছু করো। খিলখিল তো তোমার মেয়ে, তোমার টিটো, টিনটিন, তোতার মতোই তোমার আরেক সন্তান। তুমি যেমন তোমার তোতাকে ভালোবাসো, তোমাকে তো খিলখিলকেও সেই ভালোবাসাটা, সেই সম্মানটা দিতে হবে, তাই না? তুমি তোমার মেয়েকে তো অস্বীকার করতে পারো না কোনোভাবে উদ্দালকদা। এবারে অন্তত কিছু বলো, কিছু করো। এইভাবে হাত পা গুটিয়ে থাকলে তো হবে না। উদ্দালক বুঝতে পারে যে তার একটা ভুল হয়েছে, আর একটা বড় ভুল হয়েছে। তখনই উদ্দালকদা ভেঙে পড়ে আর বসে পড়ে। এরপর ফোনটা কেটে দেয় অপরাজিতা। আর ঠিক তখনই তোতা, কোকো সবাই মিলে এগিয়ে গিয়ে বলে, কি হলো বাবা, তোমার শরীরটা খারাপ লাগছে? টিনটিন বলে, কি হয়েছে, দেখি দেখি দেখি, আমাকে দেখতে দাও। আর তখনই ঠাম্মিও ভয় পেয়ে গেছে। আসলে বুড়োর বয়স হচ্ছে সেটা ভেবেই ভয় পেয়েছে, কিন্তু না, গল্পটা তো এখানে অন্য রকমের কিছু ঘটেছে। সেটা উদ্দালক বলতেও পারছে না, আবার ভাবতেও পারছে না কি করবে। এর মধ্যেই কলকাতায় চলে এসেছে অপরাজিতা, খিলখিল আর ময়ূরাক্ষী। তখনই অপরাজিতা বলে, অনেকটা জার্নি হলো তাই না? ময়ূরাক্ষী বলে, সে তো হবেই, ওখান থেকে এই কলকাতার দূরত্বটাও তো অনেকটাই বেশি। আর তারপর অপরাজিতা বলে, সব ঠিক হয়ে যাবে, 2-4 দিন আস্তে আস্তে এই পরিবেশের সাথে মিলিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। খিলখিল, তুমি একটু রেস্ট নাও। খিলখিল তখন বলে, না না, আমি একদম ঠিক আছি। আমার তো খুব আনন্দ হচ্ছে, মনে হচ্ছে কখন আমি এই কলকাতা শহরটাকে ঘুরে ঘুরে দেখবো। অনেক শুনেছি কলকাতা শহরে অনেক কিছু পাওয়া যায়, আমি দেখব মা। তখনই ময়ূরাক্ষী বলে, কি দরকার খিলখিল, এটা মনে রাখ, আমরা কিন্তু এখানে চিকিৎসা করানোর জন্য এসেছি। চিকিৎসা করানোর পরেই আমরা এখান থেকে চলে যাব। তারপরে অপরাজিতা বলে, আরে বাবা হ্যাঁ, খিলখিল সেটা মনে রাখবে। আর খিলখিল, আমি তো এই কলকাতা শহরে একাই থাকি, আমার সেভাবে ঘোরাও হয়নি। তুমি আছো, এখন আমরা দুজন মিলে ঘুরবো ফিরবো, খাবো দাবো, এনজয় করবো, বুঝলে? খিলখিল তখন বলে, উফ, তেমনটা করলে তো ভালোই হবে। এরপরেই অপরাজিতা বলে, তোমাদেরকে এখানে নিয়ে আসলাম ঠিকই, যদি একজন জানতে পারতো যে তোমরা এখানে এসেছো, তাহলে তো সে তোমাদেরকে এখানে রাখতেই দিত না, বলতো তার বাড়িতেই নিয়ে যেতে হবে। সে এখন ওই একটা ইনস্টিটিউশনে রয়েছে,
শেফের একটা ইনস্টিটিউশন খোলা হয়েছে, সেখানেই রয়েছে, না হলে তো হয়েই যেত। তখন ময়ূরাক্ষী বলে, কে এসে আর কেনই বা সে আমাদেরকে তার বাড়িতে নিয়ে যেতে চাইবে? তখনই অপরাজিতা বলে, তার নাম হলো কোজাগরী বসু, উদ্দালকদার বউ। কথাটা শোনার পরেই চমকে গেছে। আর তারপর উদ্দালককে জিজ্ঞেস করছে খিলখিল। আর অপরাজিতা বলতে গেলে তখন ময়ূরাক্ষী বলে, খিলখিল যাও না, ভেতর থেকে যা যা আছে নিয়ে এসো, আর তারপর সমস্ত কিছু গুছিয়ে নাও, যাও, বলে অন্যদিকে ব্যস্ত করে দেয়। আর ময়ূরাক্ষী বলে, ভুলে যাবেন না এখানে আমি কেন এসেছি। বারবার কেন এই উদ্দালক বসুর নামটা আপনি তুলছেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। সেই সময়ের কেউ সাক্ষী ছিল না, আজ যদি আমি সবটা বলি কেউ বিশ্বাস করবে না। তখনই অপরাজিতা বলে, দেখুন আপনি তো মেনে নিতে চাননি, কিন্তু আপনার মেয়ে, সে কি দোষ করেছে? সে কেন বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে? খিলখিল তার বাবার কাছে যাবে, তার বাবার ভালোবাসা পাবে, আমি আপনাকে বলে দিলাম। এখানে আপনি কিন্তু কোনো আপত্তি জানাতে পারবেন না। আমি আশা করি আপনাকে বোঝাতে পারলাম। এর মধ্যেই দেখা যায় আসমানের বাবা চলে গেছে দর্শনার বাড়িতে। দর্শনা তখন বলে, কি ব্যাপার, তুমি তুমি এখানে কি করতে এসেছো? আসমানের বাবা তখন বলে, আমি ভালো মন্দ খেতেও আসিনি, আর আমি এখানে ঝামেলা করতেও আসিনি, আমি এসেছি বিচার চাইতে স্যারের কাছে। তখনই রূপের বাবা বলে, বলুন কি হয়েছে, আপনি এত উত্তেজিত কেন? আপনি একটু শান্ত হন। তখনই আসমানের বাবা বলে, দাদা শান্ত হব কি করে? শান্ত হওয়ার মতন পরিস্থিতিতে দর্শনা রাখছে না, তাই না? এরপর রূপ এসে বলে, আপনি কি করতে এসেছেন এখানে? আপনাদের আসা যাওয়াটা তো দেখছি এই বাড়িতে লেগেই রয়েছে, কি চাই? রূপের বাবা বলে, ওনার সাথে ভদ্রভাবে কথা বলো, উনি এই রকম কথা শুনতে অভ্যস্ত নন, আর ওনাকে বলবেও না, উনি গুরুজন মানুষ, মনে থাকবে তো? এরপর আসমানের বাবা বলে, দর্শনা, আমার ছেলে তো তোমার কাছে অধিকার চাইতেও আসেনি, খেতেও আসেনি, পড়তেও আসেনি, তাহলে আমার ছেলের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করার মানেটা ঠিক কি? আমি তো বুঝতে পারলাম না। দর্শনা তখন বলে, এসব তুমি কি বলছো কি, আমি তো কিছু বুঝতে পারছি না। আসমানের বাবা বলে, বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? এখানে স্যার রয়েছে, রূপ রয়েছে, সবার সামনেই কথাটা বলি। তুমি এটা বলেছো যে আসমান তোমার কাছ থেকে, রূপের কাছ থেকে টাকা নিয়ে তোতার সম্পর্ক, তোতার কাছ থেকে সমস্তভাবে দূরে চলে গেছে, সম্পর্কটা শেষ করেছে টাকার জন্য? এরপর দর্শনা বলে, হ্যাঁ, তোমার ছেলে তো একটা চরিত্রহীন ছেলে, একটা কিডন্যাপার, বিয়ের রাতে মেয়েদেরকে কিডন্যাপ করে বেড়ায়, আর তো কিছু বলার নেই, তুমি তোমার ছেলেকে এইভাবেই তৈরি করেছো। এরপরে রূপ বলে, আপনার ছেলে তো টাকা পয়সা নিয়ে সরে গেছে, তো তার কথা আবার এখানে আসছে কেন? আসমানের বাবা বলে, কোনো প্রমাণ আছে যে আসমান তোমাদের থেকে টাকা নিয়েছে? কেন এটা রটিয়ে বেড়াচ্ছ? কেন মা আর ছেলেতে মিলে এত বড় ষড়যন্ত্র করেছো আমার আসমানকে নিয়ে? রূপের বাবা এবার পুরো ব্যাপারটা বুঝতে পারে। তখনই আসমানের বাবা বলে, তুমি না আসমানের মা? তুমি মা হয়ে তো কোনোদিন কোনো দায়িত্ব কর্তব্য পালন করনি, তাহলে এখন কেন এই ঝামেলা করতে চাইছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। রূপ তখন বলে, আপনি কেন এখানে এসে এই সমস্ত ব্যাপার নিয়ে ঝামেলা করছেন? টাকা দেওয়ার সময় কোনো প্রমাণ রাখিনি, আর কোনো প্রমাণ দেখাতেও পারবো না। আসমানের বাবা বলে, ষড়যন্ত্রের তো একটা শেষ থাকে, তা শেষটা কবে হবে? আমি তো তাকে সমস্ত কথা জানাবো যে তোমরা মা আর ছেলেতে মিলে আমার ছেলের বিরুদ্ধে গিয়ে কী ষড়যন্ত্রই না করেছো।